Dreams Avenue. হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন নিশ্চয়ই চিনতে পারছেন একটা সপ্তাহের বিরতিতে নিশ্চয়ই ভুলে যাননি আশা করছি। আমি সেই বন্ধুটা যে বন্ধুটা প্রত্যেক শুক্রবার রাত 11টা থেকে 2টো পর্যন্ত আপনার হৃদয়ে কিছুটা কথার গুঞ্জরণ দেওয়ার জন্য এই হটসিটে বসে, এবং সেই বন্ধুটা হচ্ছে ইরাজ এবং আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু। আজকেও আছে যথারীতি অন্যান্য সব সপ্তাহের মতো, শুধুমাত্র গত সপ্তাহে ছিলাম না। রাত 11টা থেকে 2টো পর্যন্ত থাকবো শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ নিয়ে। আর সবাইকে শুরুতেই শুভেচ্ছা এবং আশা করছি খুব বেশি রাগ করে থাকেননি গত সপ্তাহে না আসার জন্য। আজকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো যতটা পারি ইনশাল্লাহ। আর যদি কোনো গান শুনতে চান, যদি কোনো কথা শেয়ার করতে চান মনের কথা, বা যদি কাউকে কোনো কিছু ডেডিকেট করতে চান, যে কোনো কিছুর জন্য আমাকে SMS করবেন। আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। প্রথমে খুব সুইট একটা গান দিয়ে স্টার্ট করছি আজকের প্লেলিস্ট, এবং এটা হচ্ছে অর্ণবের একটা গান। আর এরপরে হচ্ছে LRBর একটা গান শুনবো, যেটা হচ্ছে বেশ আগের একটা গান, 5 আর 16 21 বছর আগের গান, এবং ওল্ড ইজ গোল্ড ফর্মুলায় বিশ্বাসী আমরা। সো আশা করছি একেবারেই নতুন এবং বেশ পুরনো পরপর দুটো গানের কম্বিনেশন ভালোই জমবে। সো লেটস এনজয় ইট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেটের আজকে শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ নিয়ে আমি আপনার পাশে যথারীতি আরেকবার। শুরুতেই যে প্রথম যে দুটো গান আমরা শুনলাম, প্রথমটা ছিল অর্ণবের একটা গান বোকাচাঁদ। চাঁদ আবার বোকা হয়, বুদ্ধিমান হয়, এটা বোধহয় আমরা মানে এখান থেকে প্রথম জানলাম বোকাচাঁদ। কোন একদিন হয়তো আমরা বুদ্ধিমান চাঁদের গল্প শুনবো। আর সেকেন্ড গানটা ছিল LRBর সেই 1995 সালের অ্যালবাম ঘুমন্ত শহরে থেকে টাইটেল নাম্বার, এবং আমার কাছে মনে হয় যে LRBর সবচেয়ে ভালো এবং সেরা গানগুলোর একটা হচ্ছে ঘুমন্ত শহরে। অদ্ভুত সুন্দর একটা গান, লিরিক্স, টিউন, কম্পোজিশন সবকিছু অনেক বেশি সুন্দর। এত বেশি সুন্দর গানের পরে আমরা সুন্দর সুন্দর কিছু বন্ধু, সুন্দর মনের কিছু বন্ধুর কাছে যাওয়া যাক। ফার্স্ট SMS পাঠিয়েছেন আমাকে তাহমিনা তেজগাঁ থেকে। তাহমিনার SMS এর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যেটা অবশ্য আমি এমনিতেই বলতাম, ইউরো 2016 টুর্নামেন্ট নিয়ে যেহেতু আজকে শুরু হতে যাচ্ছে, আজকে রাত 1টায় এই প্রতিযোগিতার উন্মোচন হচ্ছে, এবং ফ্রান্স ভার্সেস রোমানিয়া ম্যাচ দিয়ে দীর্ঘ 4 বছর পরে অবশেষে আবার ইউরো চ্যাম্পিয়নশিপ, এবং বলা যায় 2014 ওয়ার্ল্ড কাপের পরে ফুটবলের সবচেয়ে বড় আসর এটাই, এবং সেটা আরেকবার হতে যাচ্ছে। আজকে থেকে শুরু, দীর্ঘ 1 মাস হবে, এবং নিশ্চয়ই আমার মতো যারা ফুটবলা মোদি যারা আছেন, ফুটবলা মোদি এবং নরেন্দ্র মোদি বোধহয় কোনো আত্মীয় হতে পারে, সে যাই হোক, সরি ফর দ্য ফান, তারা নিশ্চয়ই 1 মাস একদম ফুটবল জোয়ারে ডুবে থাকবেন এবং গোগ্রাসে গিলবেন সেই অসাধারণ সব ম্যাচগুলো যেটা আজকে থেকে শুরু হতে যাচ্ছে। আর অনেকে লিখেছেন যে তুমি কোন টিম, এই প্রশ্ন এতদিন পরে করাটা খুবই অবান্তর। আমি আমার ফেভারিট টিমের সাতকাহন সুযোগ পেলেই অনেকবার বলেছি শোতে, জার্মানি ইজ মাই মোস্ট ফেভারিট টিম। সো ডেফিনেটলি আমি আশা করছি যে বিশ্বকাপের পরে এবার ইউরো চ্যাম্পিয়নশিপও জার্মানির অধিকারে যাবে। আশা করছি, দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। এবং সেই সাথে শুধু আমার টিমেরই শুভকামনা করবো তা না, যারা অন্যান্য টিমের সাপোর্টার আছেন, স্পেশালি আমি জানি স্পেন, ফ্রান্স, ইটালি, এই 3টা দেশে তো সাপোর্টার অনেকে। এর বাইরেও যদি কেউ থেকে থাকেন, আলবেনিয়া, ওয়েলস অথবা এরকম আনকমন কোনো দেশের জন্য, নর্দার্ন আয়ারল্যান্ড, তাদের জন্য শুভকামনা থাকলো। আশা করছি অসাধারণ একটা টুর্নামেন্ট হবে, এবং 16টা থেকে দল এবারই অনেক ব্যাপ্তি বেড়েছে টুর্নামেন্টের। সো দেখা যাক কি হয়। আমি খুব এক্সাইটেড পার্সোনালি ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য। আর রাশেদ আমাকে জানিয়েছেন, আচ্ছা রাশেদের SMS, রাশেদ, তাহমিনা, পরিস্বপ্ন এবং আর অনেকেই যেটা লিখেছেন, ড্রিম গার্ল আমাকে। তারপরে আমি সবার SMS এর অ্যান্সারে বলছি যে আসলে আপনাদের প্রশ্নের উত্তরের সাথে আমার গত সপ্তাহে না আসার কারণটা সম্পর্কিত। সেটা হচ্ছে যে আমি বোধহয় সর্বশেষ যেদিন এসেছিলাম সেদিন একটা পূর্বাভাস দিয়েছিলাম হয়তো, সেটা হচ্ছে যে আমার বাবা খুব সিভিয়ারলি অসুস্থ ছিলেন এবং হার্ট অ্যাটাক হয়েছে, তাই সেটা বলেছিলাম আমি। তো তারপর থেকে একটু সুস্থ হওয়ার পরে আসলে এনজিওগ্রাম করে হার্টে ব্লক ধরা পড়ে এখন অবশেষে গত বৃহস্পতিবারে, মানে এই বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবারে ওপেন হার্ট সার্জারি করতে হলো, বা বাইপাস সার্জারি, যেটা বেশ ক্রিটিক্যাল অবস্থা ছিল, এবং আল্লাহর রহমতে অপারেশন ভালো হয়েছে। কিন্তু এখন কিছু কমপ্লিকেশনস আছে আফটার সার্জারি, যেটা হয় আসলে রিকভারি নিয়ে একটু আসলে বেগ পেতে হচ্ছে। বাট আশা করছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সুস্থ হয়ে যাবেন। না, এটা নিয়ে আসলে আমি সত্যি কথা বলতে, যেটা মানে গত শুক্রবারের আগের দিনে অপারেশনটা হয়েছে, সো আসলে পরের দিন ওই মুহূর্তে সবকিছু মিলে আমার অবস্থা ছিল না আসলে শো করার মতো।
ইনফ্যাক্ট আজকে কি শুধুমাত্র আসলে তারপর থেকেই মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে জীবনের সবচেয়ে ক্রিটিক্যাল স্টেজটা পার করছি, মানে এই অনুভূতিটা বা এই মুহূর্তটা আসলে বর্ণনা করার মতো না। কেমন লাগে নিশ্চয়ই যাদের এরকম কাছের কেউ এই স্টেজের ভেতর দিয়ে গেছে নিশ্চয়ই তারা বুঝতে পারেন। আসলে এটা আমি ডিসক্রাইব করতেও যাচ্ছি না, শুধু মানে আসলে তো একটা কথাই বলি যে ইটস রিয়েলি টাফ। তারপরেও চেষ্টা করছি যতটা স্বাভাবিকভাবে শো করা যায়, কিন্তু আসলে সত্যি মানে আমার কাছে এর আগে অনেক নিজের ব্যক্তিগত জীবনে অনেক কিছু হয়তো অনেক ক্রাইসিস এসেছে বা টাফ টাইম যতগুলো এসেছিল তো একটা থেকে আরেকটাকে বেশি মনে হতো, কিন্তু আসলে এখন যেটা মনে হচ্ছে যে এটার কাছে আসলে ওগুলো কোনো কিছুই না। দিস ইজ দ্য হার্ডেস্ট স্টেজ অফ মাই লাইফ হুইচ আই এম আন্ডারগোয়িং রাইট নাও। সো প্লিজ প্রে ফর মি অ্যান্ড ফর হিম। আশা করছি আপনাদের দোয়া থাকলে নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছিলেন, তার মধ্যে আচ্ছা এই টপিক বাদে অন্য যারা লিখেছেন, যেমন রাশেদ লিখেছিলেন যে ব্যস্ততার কথা, আর পরিস্বপ্ন আমাকে জানিয়েছেন রমাদানের শুভেচ্ছা সবাইকে আমার পক্ষ থেকেও জানাচ্ছি। একটা মাস, তবে এই মাসটা প্রত্যেক বছর আসলে এই যে আসলে প্রত্যেক বছরই হয়তো এটা আমি অনেকবার বলেছিও যে এই সংযমের মাসে আসলে সংযম আরও বেশি অসংযমী আমরা সবাই হয়ে যাই, সেটা শপিং মলের দিকে তাকালে অথবা খাবার দাবারের সব কিছু দেখলেই। এবং আমি নিজে একটা মুরব্বী ভাব ধরছি, বিষয়টা এমন না, আমি নিজেও তার অংশ আপনাদের সবার মতোই। তো আসলে আমরা সংযমের সাধনাটাই সত্যিকার অর্থে করবো, এটাই আমার প্রত্যাশা থাকবে। এবং অ্যাকচুয়ালি সিয়াম সাধনা যেটা মূল উদ্দেশ্য, যে সংযম সাধনা করে আসলে সেখান থেকে অন্যের অবস্থাটা বোঝার চেষ্টা করা এবং এমপ্যাথি যাকে বলে, এবং তার পাশে দাঁড়ানো। আশা করি সেই উদ্দেশ্যটা কিছুটা হলেও সফল হবে। আর আমাকে জানিয়েছেন আরও বেশ কিছু বন্ধু SMS পাঠিয়েছিলেন। আবির খুব সুন্দর একটা কনসেপ্ট দিয়েছেন আমাকে প্রথম দুটো গান শুনে, যে একটা একেবারেই নতুন গান ছিল আর একটা বেশ আগের গান, 21 বছর আগের গান। তো এটা শুনে তিনি বলেছেন যে এরকম একটা স্পেশাল এপিসোড কিন্তু হয়ে যেতে পারে, ওল্ড ভার্সেস নিউ, প্রতিটা লিঙ্কে একটা পুরোনো গান একটা নতুন গান এরকম একটা থাকতে পারে। অনেক দিন ধরে স্পেশাল কিছু হচ্ছে না। আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আবার স্পেশাল ধামাকাবাজি শুরু হয়ে যাবে, যদি সবকিছু ঠিকঠাক থাকে দোয়া করবেন। আজকে দেখি আমি পুরো শোটা ওভাবে না সাজালেও মাঝে মাঝে এরকম কিছু ওল্ড ভার্সেস নিউ প্লে হয়তো করবো আপনার মনের ইচ্ছা পূর্ণ করার জন্য। নির্জন ফিরে যেতে চান 2007, প্রায় 9 বছর আগে, দীর্ঘ সময়ে যদি ফিরে যেতাম জীবন এত ছোট কেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে ভোরবেলাতে কোনো একটা কারণ ছাড়াই আমার একটা বিশেষ দিনের কথা মনে পড়ছিল, একেবারেই ব্যক্তিগত স্মৃতি সম্বলিত একটা দিন। 2014 সালের 27th or 28th মার্চ, খুব সুন্দর একটা দিন ছিল। আমি জানি না কোনো কারণ ওই দিনটাও আমার আজকে মনে পড়ছিল এবং আমারও খুব ফিরে যেতে ইচ্ছেও ছিল। এবং তখন আসলে রিয়েলাইজেশন হচ্ছিল ঠিক এই নির্জনের মতো, যে সেটা হচ্ছে যে কোনো একটা দিন বা কোনো একটা মুহূর্ত আসলে কতটা দামি এটা আসলে ওই সময়টাতে বোঝা যায় না। সেটা যখন অতীত হয়ে যায় এবং পরবর্তীতে যখন বারবার স্মৃতির মণিকোঠায় সেটা ফিরে আসে এবং একটা প্রবল একটা অনুরাগ জন্মায় আবার, যে ওই দিনটাতে যদি ফিরে যাওয়া যেত, ঠিক তখনই হয়তো বোঝা যায় কতটা দামি ছিল ওই মুহূর্তটা। কখনো হয়তো ফিরে আসে, কখনো হয়তো আর কখনো ফিরে আসে না। নিঝুম শুনতে চেয়েছেন অনেক পুরোনো একটা গান, ওল্ড ভার্সেস নিউ কনসেপ্টের কথা তো আমাদের আবির বলেছেন। সো ওই ওরকম একটা কনসেপ্টে আপনার প্রিয় গানটা হয়তো থাকবে আজকে, সাথে থাকুন। সো এরকম যদি কোনো গান শুনতে চান, কাউকে সেটা উৎসর্গ করতে চান বা নিজের কোনো ভাবনা বিলাসের কথা আমাকে জানাতে চান, নিশ্চয়ই জানাবেন। মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখুন রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। আমাদের ফার্স্ট SMS আজকে পাঠিয়েছিলেন তাহমিনা এবং ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবলের কথা লিখেছিলেন এবং বলেছিলেন যে ফুটবলের একটা গান অবশ্যই প্লে করতে। আমি অবশ্যই এই চান্সটা মিস করছি না। রিকি মার্টিনের গান, আমার কাছে মনে হয় ফুটবল নিয়ে যত গান আছে দিস ইজ দ্য বেস্ট ওয়ান। 1998 ফুটবল বিশ্বকাপের আগে, সেটা অবশ্য ফ্রান্সে হয়েছিল, এইটা ছিল ওই বিশ্বকাপের থিম সং। আর এবারও অবশ্য খুব ভালো কিছু গান থাকবে, বিকজ ফ্রান্সের একজন বিখ্যাত ডিজে হচ্ছেন ডেভিড গেটা, ডিজে এবং বিখ্যাত কম্পোজার, এই মুহূর্তে প্রচণ্ড জনপ্রিয় বিশ্বব্যাপী। এবং উদ্বোধনী অনুষ্ঠানেও ডেভিড গেটার পারফরমেন্স থাকবে এবং সমাপনী অনুষ্ঠানও থাকবে, আর থিম সংটাও ডেভিড গেটার করা। সো আমরা অবশ্য রিকি মার্টিনের দ্য কাপ অফ লাইফ শুনছি, একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আজকে আর শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউতে। আপনাকে আরেকবার স্বাগতম। যারা সাথে আছেন আমি চিরকৃতার্থ থাকবো তাদের সঙ্গ পেয়ে। শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে সোলসের একটা গান, কেন নিঃসঙ্গতা। এবং আজকে এক বন্ধু আমাকে একটা কনসেপ্ট দিয়েছিলেন যে নতুন একটা গান প্লে করো, পুরোনো একটা গান প্লে করো। তো এরকম নতুন পুরোনো সম্মিলন চলতেই পারে প্রায়শই আজকে রাত 2টো পর্যন্ত। আর তার পাশাপাশি আপনার SMS গুলো থাকবে এবং আপনি যদি কাউকে কোনো গান ডেডিকেট করতে চান বা নিজের যে কোনো ভাবনা বিলাস আমাকে দিয়ে আরও বেশি বিলাসিত হতে চান, নিশ্চয়ই সেগুলো করতে পারবেন। যে কোনো কিছুর জন্যই আমাকে লিখবেন। শুরুতেই একটু নিয়মটা আরেকবার বলে দিই, আপনার সেলফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ RA, তারপর স্পেস দিয়ে আপনার নাম ধাম এবং কথাবার্তা যা লেখা লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে।
আমাকে লিখেছেন যে তুমি চলে গেলে ফিরে আসার অপেক্ষায় থাকি, আর ফিরে আসলে আবার চলে যাবার ভয়ে থাকি। নিশাত নভিন নভিন এবং শুনতে চান মাঝে মাঝে তবু দেখা পাই অর্ণব। সুমাইয়া মোহাম্মদপুর অনেকদিন পরের বন্ধু, ঘুমন্ত শহরের জন্য থ্যাঙ্কস দিয়েছেন। এবং আর স্মৃতি আমাকে জানিয়েছেন, যেটা স্মৃতি এবং নাওমি, আমি দুজনের অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সিম্প্যাথি ঠিক সেজন্য না, আপনারা একই রকম সিচুয়েশনে গিয়েছিলেন, ওই মুহূর্তের অনুভূতিটা শেয়ার করেছেন। আমার শুনে কিছুটা হলেও ভালো লাগছে। আর আমাকে লিখেছেন এরপরে শার্লি নামের একজন, সেটা হচ্ছে যে সিটিং উইথ দ্য পয়জন টেকস আউট দ্য পেইন, ওয়েন ইউর ইন পেইন, ওয়েন ইউ থিঙ্ক ইউ হ্যাভ হ্যাড এনাফ, ডোন্ট এভার গিভ আপ, বিলিভ ইন লাভ। সুন্দর কথা, ইন্সপায়ারিং। এবং শাহিনুর আমাকে খিলগা থেকে জানিয়েছেন যে কবিতার ডায়েরিতে ধুলো জমে আছে এবং কবিতারা আমার কাছ থেকে ছুটি নিয়েছে নাকি আমি কবিতাদের কাছ থেকে। এবং বড় হওয়া মনে হয় একটা অভিশাপ, ছোটবেলার কাব্যচর্চা এখন চলে গেছে। এটা আমার ক্ষেত্রেও সত্যি হচ্ছে যে একসময় আমি খুবই বাজে কবিতা লিখতাম, সবসময় বাজে লিখতাম, কখনোই ভালো লিখিনি, কিন্তু একসময় টুকটাক লিখতাম, এবং সেটা 2 লাইনের হোক, 6 লাইনের হোক, আর 10 লাইনের হোক, সেটা বহুদিন ধরেই বন্ধ। অনেকে অনেক গুতাগুতি করে আর কি সেটা চালু করতে পারেননি। আর রিসেন্ট একটা কবিতা লিখেছিলাম, আমি যে ট্রেনিংটাতে ছিলাম আমার জবে, সেখানে একটা সুভিনির বের হবে, সেই উপলক্ষে বহুদিন পর একটা কবিতা লিখলাম। বেশ চেষ্টা করে দেখলাম যে আগের মতো আর ফ্রি ফ্লো হচ্ছে না, অনেক কষ্ট করে আর কি কলম টলম ভেঙে লিখতে হলো একটা কবিতা। লিখলাম, আশায় ছিলাম যে কবিতাটা ছাপা হবে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের ট্রেনিং শেষ হলো সেদিন, আর সুভিনিরটাও বের হলো সেদিন। এবং সেদিন যেটা শুনলাম সেটা শুনে আমি মানে ব্যাপক একটা ধাক্কা খেলাম। সেটা হচ্ছে যে আমি যার কাছে দিয়েছিলাম কবিতাটা হার্ড কপি, মানে কাগজে লিখে, তো আমি ভেবেছিলাম যে এটা করলেই হবে। ওনাকে কবিতাটা জমা দিয়েছি আমি অথরিটির কাছে, বাস আমার আর কিছু করার নেই। তো উনি সেদিন আমাকে বললেন, এই পরশুদিন এসে, যে এটা নাকি আসলে অনলাইনে দেওয়ার কথা ছিল, কাগজে দিয়েছিলেন উনি, ভেবেছিলেন যেটা আমি তাকে পড়তে দিয়েছি। আমি এই কথা শুনে মানে কি বলা যায়, 10 হাত পানি নিয়েছে। এবং শেষমেশ এতদিন পরে লেখা কবিতাটা আমার ছাপা হলো না। সে যাই হোক, সেটা বড় কথা না, ছাপানোই বড় কথা না, কিন্তু বহুদিন পরে একটা কবিতা লেখা হলো, অত্যন্ত বাজে মানের একটা কবিতা। আশা করছি কোনো একটা এপিসোডে সেটা পড়ে শোনাবো সবাইকে। দগ্ধ প্রহরান্তে বরিশ শিহরণ, এটা হচ্ছে প্রথম লাইন, বাকিটা আমার মনে নেই। কবিতার 1 লাইন ছাড়া পরের অংশ মনে নেই, এটা একটা হাস্যকর ব্যাপার। সে যাই হোক, এরপরে আমাকে লিখেছিলেন আরেক বন্ধু, খুব স্পেশাল একজন লিসনার, মিষ্টি ফ্রম গ্রিন রোড, যিনি আমি তার অবশ্য যাকে তাসরুফা বলে ডাকি, এবং নিশ্চয়ই এই নামটার সাথে সবাই পরিচিত। উনি SMS করলে আমি তাকে আলাদাভাবে পরিচয় করে দিই আমার পার্সোনাল ডক্টর বলে। এবং একটা সময় তাকে প্রচুর জ্বালাতাম, আমার সামান্য সর্দি কাশি হলে তাকে ফোন দিতাম যে কি খাবো কি করব, মানে সে দুয়ে মেঘ দেখে ঘর পোড়া করে যেমন ডরায়, আমি এরকম সামান্য সর্দি কাশি হলে তাকে ফোন দিতাম আর কি। উনি অশেষ ধৈর্য সহকারে আমাকে বিভিন্ন রকম বিভিন্ন রকম পন্থা বাতলাতেন, উইদাউট এনি হাদিয়া, কোনো রকম ফি ছাড়া। এবং একসময় তাকে অনেক জ্বালিয়েছি। খুব কোয়ালিটি একজন লিসনার আমার কাছে, তাকে মনে হয় খুব ভালো SMS করেন, খুব ভালো গান শোনেন, এবং উনি খুব ব্রিলিয়ান্ট ডক্টর ছিলেন। অবশ্যই এখন উনি বেশ সফল একজন নারী উদ্যোক্তা। তার সর্বাঙ্গীন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, এবং আশা করছি যে আমার এরকম বিভিন্ন রকম অসুখ বিসুখ হলে আপনি যদি অনুমতি দেন আমাকে, আবারও আপনাকে জ্বালাবো। আর আপনার ক্যারিয়ারের খুব উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল দ্যাট ইউ আর লিসনিং টু মি রাইট নাও। সাগর আমাকে গ্রিন রোড থেকে জানিয়েছেন জালের একটা গান শুনতে যাচ্ছেন, ভাই আমি চেষ্টা করবো আপনার গানটা প্লে করার জন্য। অপসরী গুলশান থেকে আমাকে জানিয়েছেন সেই 2007 সালে কোনো এক রাতে প্রথম যেদিন FM শুনেছিলেন সেদিন আমাকে শুনেছিলেন। আমার ভীষণ সৌভাগ্য যে আপনার প্রথম শোনা আর যে আমি, এবং সেই থেকে আজও শুনে যাচ্ছেন। অপসরী নামটা অনেকেরই আমাদের আশপাশে হয়তো মাঝে মাঝে অনেক ব্যক্তি শুনি, কিন্তু অপসরী নামটা নিয়ে আমার একটা কিছু বলার আছে। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি শুদ্ধ শব্দটা হচ্ছে অপসরা। অপসরী বলতে আসলে কোনো শব্দ নেই, প্রকৃত শুদ্ধ বাংলায় শব্দটা হচ্ছে অপসরা। কিন্তু আমার কাছে মনে হয় যে অপসরার থেকে অপসরী শুনতে অনেক বেশি সুন্দর লাগে, তাই হোক ভুল, আমার কাছে মনে হয় অপসরী হওয়া উচিত, অনেকের নাম অপসরা না। ড্রিম গার্ল আমাকে জানিয়েছেন সেটা হচ্ছে যে গত বছর রমজানের ঈদের আগে আমি একটা স্পেশাল এপিসোড করেছিলাম, সেটা হচ্ছে টিয়ার্স অ্যান্ড মেমোরিজ, এবং আমার নিজেরও খুব পছন্দের একটা এপিসোড ছিল সেটা। আশা করছি যে, এবং লিখেছেন এবার ঈদের আগে ওরকম একটা এপিসোড করার জন্য, আমি অবশ্যই করবো টিয়ার্স অ্যান্ড মেমোরিজ। তবে যেহেতু আজকে করছি না, আজকে অবশ্যই এরকম একটা ছোটোখাটো একটা স্বাদ আমরা পেতে পারি সেই টিয়ার্স অ্যান্ড মেমোরিজের, একটু বিষাদ ভারাক্রান্ত একটা গান একটু পরে আমরা এখন শুনবো। আর সবাইকে SMS করতে রিকোয়েস্ট করছি, সাথে থাকুন, এবং একটু পরে ফিরছি আরও গানের পসরা কথার চাপে নিয়ে। একবার বলেছি তোমাকে আমি ভালোবাসি, একবার বলেছি তোমাকেই ভালোবাসি। বলো
এখন সে কথা আমি ফেরাবো কেমনে? আমি একবার বলেছি তোমাকে, এখন তোমাকে আমি ঘৃণা করি। এখন তোমার দৃষ্টির কবলে এলে ক্ষতস্থান জ্বলে জ্বলে ওঠে। তোমার সান্নিধ্যে এলে তুমি উষ্ণ নাভিমূল থেকে বাতাসে ছড়াও তীব্র সাপিনীর তরল নিঃশ্বাস। আমি যতবার ছুটতে চাই, তোমার দৃষ্টির বাইরে যেতে চাই, তুমি দু চোখে কি ইন্দ্রজাল মেলে রাখো। আমি ছুটতেও পারি না, আমি ফেরাতে পারি না কথা। আমি একবার বলেছি তোমাকে। সম্রাজ্ঞীর বেশে আছো, নত জানো আমি দাসানুদাসের ভঙ্গি করপুটে। দেখি তোমার মুখের রেখা অবিচল, স্থির জঙ্ঘা তোলে না টঙ্কার। তুমি পবিত্রতা পবিত্রতা বলে অস্পষ্ট চিৎকার করো। তুমি কেবলই মালিন্য দেখো, অশ্লীলতা। ক্রমান্বয়ে ঘৃণা ক্রোধ বাড়ে, উত্তেজনা বাড়ে, নামে উষ্ণ জলস্রোত। তুমি এইভাবে প্রবল ঘৃণায় আমাকে ভাসিয়ে দিয়ে অহংকার রাখতে চাও অটুট। তবুও পৃথিবীতে আছে কিছু মানুষের অবস্থান, তারা অপমানে ধন্য হয়, উপেক্ষায় ঋজু, তারা স্বভাব কাঙাল। যদি একবার বলে তবে ফেরাতে পারে না। আমি ফেরাতে পারি না। আমি একবার বলেছি তোমাকে আমি ভালোবাসি। ভালোবাসা 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 ভালোবাসা, সে কেমন? কোন দীপ্র স্বর্গীয় প্রতাপ, যার মৃত্যু নেই, জন্মান্তর নেই। বন্ধুরা শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আজকে আর চলছে শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, যেখানে আপনাকে আরেকবার স্বাগত। আর মাত্র যে কবিতাটা পড়লাম এটা হচ্ছে হাসান হাবিবের একটা কবিতা, একবার বলেছি তোমাকে। পৃথিবীতে হয়তো কিছু মানুষ আসলে এমন থাকে, একবার ভালো বেসে ফেললে, একবার বলে ফেললে আর ফেরাতে পারে না। তারপর যত কিছুই হোক না কেন, যত উপেক্ষা, যত অবহেলা, সে আর সেই কথা ফেরাতে পারে না। সেও আর তার ভালোবাসা ফিরিয়ে নিতে পারে না, শুধু বেসেই যায়। হয়তো অবিরত দগ্ধ হয়, কষ্টের হিমানলে হয়তো পুরে ছারখার হয়, কিন্তু তারপরও একবার ভালোবেসে ফেলে সে আর ফেরাতে পারে না। ওই জীবনানন্দের আরেকটা লাইন আছে না, যে একবার ভালোবেসে কেন আমি বারবার ভালোবাসি, সেই ভালোবাসা। ওরকম ওই লাইনের মতো হয়তো। দারুণ কবিতা হাসান হাবিবের। আমাকে বেশ কিছু বন্ধু SMS পাঠিয়েছেন। তবে একটু আগে যে গানগুলো শুনছিলাম সেগুলোর নাম একটু বলে নেই। ইন্ডালোর গান শুনলাম, ISD একটু আগে, আর তার আগে ছিল রিচার্ড মার্কসের একটা গান রাইট হিয়ার ওয়েটিং ফর ইউ। টিয়ার্স অ্যান্ড মেমোরিজ এপিসোডের একটু ফ্লেভার, পরপর দুটো গানে, বিষাদগ্রস্ত দুটো গান। আমাকে লিখেছিলেন তানজিলা যে মরিয়া হয়ে মুক্তি নামের একটা জিনিস খুঁজে বেড়াচ্ছেন, এবং এই জিনিস আদৌ কি পাওয়া যাবে কিনা। আমি একটা সিনেমার কথা বলি, দ্য শশাঙ্ক রিডেমশন। এটা কোনো একটা মুভি অফ দ্য উইকে বলেছিলাম বেশ কিছু 1.5 বছর আগে, হয়তো 1.5-2 বছর আগে। এবং মুক্তি জিনিসটার সাথে এই সিনেমাটা আমার কাছে মনে হয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং এই সিনেমাটা একটা জরিপ হয়েছিল ইন্টারনেটে। আমি 2 বছর আগে যখন বলেছিলাম তখনও বলেছিলাম যে সবচেয়ে প্রিয় সিনেমা আপনার কোনটা, এরকম একটা ইন্টারনেটে ভোটিং হয়েছিল একদম পৃথিবীব্যাপী। সবচেয়ে বেশি ভোট পেয়েছিল এই সিনেমাটা, এবং বেশিরভাগ মানুষেরই সবচেয়ে প্রিয় সিনেমা হচ্ছে এটা, দ্য শশাঙ্ক রিডেমশন। তো এটা নিয়ে এতই বিখ্যাত এই সিনেমাটা, এবং খুবই কম বাজেটের একটা সিনেমা, এবং বের হবার আগে অনেকে ধারণাই ছিল না এই সিনেমা এত বিখ্যাত হবে। ইভেন এই সিনেমার যারা অভিনেত্রী ছিলেন, স্পেশালি মর্গান ফ্রিম্যান, তিনিও পরে মজা করে বলেছেন যে এই সিনেমাটা করার সময় তার নিজেরই একটা কনফিউশন ছিল যে কেন এই সিনেমাটা করতে আসলাম, মানে কোনো রকম ফেন নেই, জানি না কি হবে, এবং খুব লো বাজেটের একটা সিনেমা। কিন্তু সেই সিনেমাটা কি এক আশ্চর্য জাদু বলে পৃথিবীর এত মানুষের মন জয় করে নিল, যে বেশিরভাগ লোকই বলে থাকেন তার সবচেয়ে প্রিয় সিনেমা দ্য শশাঙ্ক রিডেমশন। এইটা নিয়ে ইভেন পরবর্তীতে গবেষণা হয়েছে অনেক ইউনিভার্সিটিতে। এটা অনেক গবেষণার একটা মানে বিষয়ও ছিল তাদের, অনেক সোশ্যাল সাইকোলজি, এরকম বিভিন্ন রকম সাবজেক্টে। তো কেন এত প্রিয় এই সিনেমাটা সবার? ওই যে আপনি একটু আগে যে এসএমএসটা করলেন মুক্তি, আসলে আমরা অনেক সময় অনেক বন্দিত্বে জড়িয়ে যাই। সেই বন্দিত্ব আসলে হতে পারে কোনো সম্পর্কের বন্দিত্ব, হয়তো আপনি যে রিলেশনশিপে এই মুহূর্তে আছেন সেটা আসলে আপনার গলায় আসলে সেটা আনন্দের বদলে আসলে এই মুহূর্তে একটা পাথরের মতো বোঝা হয়ে চেপে বসেছে আপনার বুকের ওপর। সেটা রিলেশনশিপ হতে পারে, বিয়ে হতে পারে। আপনি চাইলেও ফেলে দিতে পারছেন না, আবার সেটা নিয়ে কোনো মুহূর্তেই এক মুহূর্তেও সুখী হতে পারছেন না। আর সেটা আপনার জব হতে পারে, আপনি যে জবটা করছেন, যে ক্যারিয়ারটা বেছে নিয়েছেন, আসলে সেটা আপনি একদমই এনজয় করছেন না, এবং সেটা আপনার গলার কাটার মতো বিধে আছে, কিন্তু আপনি অনেক চেষ্টা করেও ফেলতে পারছেন না, কিন্তু প্রতি মুহূর্তে মুক্তির উপায় খুঁজছেন। সে হতে পারে এরকম আরও অনেক কিছুই, ক্যারিয়ার, পার্সোনাল লাইফ থেকে শুরু করে আর অনেক কিছু হতে পারে, যে সব কিছু মিলিয়ে আপনার মনে হচ্ছে এটা আপনার না, কিন্তু আপনি আসলে সেটা পর্যাপ্ত সাহস কিংবা সেই ঝুঁকিটাও এখন পর্যন্ত অর্জন করে উঠতে পারেননি যে সেটাকে এক নিমেষে
বিদায় বলে আপনি নতুন কোনো পথে হাঁটতে পারেন। আসলে আমার কাছে মনে হয় যে এরকম ক্রাইসিস সবার জীবনেই কম বেশি আসে। কেউ সেই ক্রাইসিস থেকে মুক্তি পেতে পারেন, দুঃসাহসী হয়ে একটা ঝুঁকি নিয়েই ফেলেন এবং শেষ পর্যন্ত হয়তো মনে হয় ভুল করেছে, আবার একটা সময় গিয়ে মনে হয় না ঠিক কাজ করেছে এবং এখন আমি সুখী। কেউ হয়তো নেব কি নেব না এরকম ভাবতে ভাবতে শেষ পর্যন্ত ঝুঁকিটা নিতে পারেন না। আসলে দ্য শশাঙ্ক রিডেম্পশন সিনেমার থিমটা ছিল এরকমই আসলে, এবং সবার এই কমন যে আসলে বন্দিত্ব থেকে মুক্তির কোনো একটা আকাঙ্ক্ষা, সেখান থেকে আসলে এই সিনেমার বেসিক থিম আসলে সেটাই। সংক্ষেপে কাহিনীটা ছিল এরকম, আরেকবার বলি সংক্ষেপে, যে নিরপরাধ একজন মানুষের আগে একটা খুনের অপরাধে, তার স্ত্রীকে খুনের অপরাধে তার মৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড হয়, আজীবন জেলে থাকার, কিন্তু খুনটা আসলে তিনি করেননি। তো তার কাছে তখন জেলের ভেতরে দগ্ধ হতে হতে একটা সময় তার কাছে মনে হয় আমি যে অপরাধ করিনি সেই অপরাধের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, আমার এত দামি একটা জীবন, এটাকে আমি এখানে তিলে তিলে নষ্ট করবো এই জেলের শিকের ভেতর, নাকি আমি খুব দুর্ভেদ্য কারাগার ছিল, নাকি আমি যেটা আসলে দুর্ভেদ্য এর আগে চেষ্টা করে অনেকে পালাতে পারেনি সেই জেল থেকে, আমি সেই চেষ্টাটা করব। অবশেষে তিনি চিন্তা করেন যে না, যদি পারি তাহলে পারবো, না হলে যা হবার হবে, কিন্তু আমি শেষ চেষ্টাটা করে দেখবো, আমি এই বন্দিত্ব জীবনের এভাবে অপচয় আমি মেনে নেব না। শেষ পর্যন্ত তিনি চেষ্টা করতে 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 অবশেষে 20 বছর পরে সেই জেলখানা থেকে মুক্তি পান, এবং এটা অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল, অসাধারণ একটা সিনেমা। এবং আমার কাছে মনে হয় যে আসলে আত্মশক্তি খুঁজছেন, ইন্সপিরেশন খুঁজছেন, বা আসলে বন্দি দশা থেকে মুক্তির এরকম ঠিক তানজিলের মতো আমার কাছে মনে হয় সিনেমাটা দেখা উচিত, অনেক বেশি ইন্সপায়ার করবে হয়তো দ্য শশাঙ্ক রিডেম্পশন। ইনফ্যাক্ট আমার নিজের জীবনে এটা অনেক বেশি প্রভাব ফেলেছিল, আমি এরকম একটা ক্রাইসিসে ছিলাম একটা সময়, এই সিনেমাটা দেখে আসলে অনেক বেশি আমি নিজের ভেতর আরও বেশি স্পিরিট অনুভব করেছিলাম যে না আসলে এই পথটা বা ওই সময়টা আসলে আমার জন্য না, আমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। এরকম এই সিনেমাটা অভিনয় করেছিল। এবং আরেকটা কথা আমাকে খুব ইন্সপায়ার করেছিল, অ্যাপল কর্পোরেশনের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন সেই স্টিভ জবস, তার একটা কথা, সেটা হচ্ছে যে হুবহু কথাটা আমার মনে নেই, কিন্তু অনুবাদ হচ্ছে এরকম যে আরেকজনের জুতায় তোমার পা কখনো দিও না। মানে সংক্ষেপে আসলে এটার অর্থ হচ্ছে এটাই যে আরেকজনের জীবন তুমি যাপন করো না, তোমার নিজের জীবন তুমি যাপন করো, তোমার নিজের জন্য যেটা। আমাকে এরপরে লিখেছেন মন্দিরা, আমাকে জানিয়েছেন যে আসলে নিজের লেখা কবিতা মনে না থাকাটাই স্বাভাবিক, হাস্যকর নয়, এবং তার নিজের এরকম হয়েছে অনেকবার। ইশরাত আমাকে জানিয়েছেন যে খুব কষ্টের একটা খবর দিয়েছেন, আমি আর বিস্তারিত বললাম না অনেক। আপু খুব ভালো থাকবেন এবং আশা করছি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে নিজের হাতে যত্ন নেবে, নিশ্চয়ই ভালো থাকবেন অনেক বেশি। মগবাজারে তানি লিখেছেন যে গানটা, সেটা আমি একটু পরে প্লে করছি আপু। আর ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন উই অল আর প্রিজনার্স বাট সাম অফ আস আর ইন সেলস উইথ উইন্ডোজ অ্যান্ড সাম উইদাউট। আমরা সবাই বন্দি, কেউ জানালা সহ থাকি, কেউ জানালা ছাড়া। খুব ফিলোসফিক্যাল কথা। আমাকে তানি যে গানটার কথা বলেছেন সেই গানটা এখন প্লে করছি, তবে তার আগে সেই গানটা এখন প্লে করছি না, দ্বিতীয় গানটা সেটা। তার আগে আমার একটা পছন্দের গান শুনবো, রবীন্দ্রসঙ্গীত। অনেক দিন পর এই গানটা শুনছি, আসলে বহু বছর দিন আমার কেন যেন মনে হয় কি কারণে মিস হয়ে গেল আমি জানি না, আমার খুব প্রিয় একটা রবীন্দ্রসঙ্গীত, এটা আমি প্লে করবো এখন সাদি মোহাম্মদের কণ্ঠে। এটা হচ্ছে আমার একটা বিকেলের কথা মনে পড়ে, একটা সুন্দর বিকেল, সেটা হচ্ছে 1995 সালে, আমি তখন ক্লাস 7-এ পড়ি। কোনো একটা নাটক দেখা ছিল বিটিভিতে, রিপ্লে হচ্ছিল পুনঃপ্রচার, তো ওই গানটা শুরুতে শেষে যেন এই গানটা ছিল, আমি মনে হয় তখনই এই গানটা প্রথম শুনি। এবং ওই সময়ে রবীন্দ্রসঙ্গীতের সাথে অত বেশি মানে ইন্টিমেসি না থাকলেও কিছু কিছু গান ওই সময়টাতে খুব ভালো লেগে গিয়েছিল সুরের কারণে হয়তো, এটা ছিল তার মধ্যে একটা। এবং একটা ঘোর বিষণ্ণতা গানটার মধ্যে আছে, সেটা ওই সময়টাতে আমাকে ক্রাশ করেছিল, এবং তারপর থেকে আমার সবচেয়ে প্রিয় রবীন্দ্রসঙ্গীতগুলোর মধ্যে এটা একটা। সেটা শুনতে আগে SMS করার নিয়মটা একটু বলে দিই। আপনার যে কোনো কিছু যদি বলার থাকে, যদি কোনো গান শুনতে চান, আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। আমি তোমাকে এত বেশি স্বপ্নে দেখেছি যে তুমি তোমার বাস্তবতা হারিয়ে ফেলেছ। এখনো কি সময় আছে তোমার জীবন্ত শরীর স্পর্শ করার, এবং যে ওষ্ঠ থেকে আমার অতি প্রিয় স্বর জন্ম নেয় সেখানে চুম্বন দেবার? আমি তোমাকে এত বেশি স্বপ্ন দেখেছি যে হয়তো আমার পক্ষে আর জাগাই সম্ভব হবে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোই, আমার শরীর সব রকম জীবন ও ভালোবাসার জন্য উন্মুক্ত। আমি তোমার ভুরু ছুঁতে পারি, ওষ্ঠ ছুঁতে পারি, এত কম। আমি তোমাকে এত বেশি স্বপ্ন দেখেছি, হেঁটেছি, কথা বলেছি, শুয়েছি তোমার ছায়ার সঙ্গে। এটা ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের অনুবাদ করা রোবে আর দেনোর একটা কবিতার অনুবাদ।
কবিতাটার নাম হচ্ছে কবিতাটার নামই হচ্ছে কবিতা। সুনীলের অনুবাদ এবং রবিয়ার দেনোর মূলটা হচ্ছিল এটা, এবং আমার কাছে খুব সুইট মনে হয়েছে কবিতাটা। সেই সাথে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি যারা শুনছেন রেডিও আমার 88.4 FM, শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, এবং যারা শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার স্বাগত, এবং রাত 2টো পর্যন্ত আশা করছি আমার সাথে থাকবেন কবিতা, গান এবং আপনার নিজের মনের কথা ভাবনাগুলো নিয়ে আজকের ডালপালা সাজাবো, সবকিছুর পশা সাজাবো নিশ্চয়ই। শুনছিলাম একটু আগে ওয়ারফেজের গান বসে আছি, এবং এই গানটার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছিলেন একজন বন্ধু, এবং তার আগে ছিল দিনগুলি মোর সোনার খাঁচায় রবীন্দ্রসঙ্গীত সাদি মোহাম্মদের কণ্ঠে। আর বেশ কিছু বন্ধু আমাকে SMS পাঠিয়েছেন। মিমি অনেক পুরনো বন্ধু, একেবারে শুরুর দিকের, এবং একটা সময় আমি যখন মনের জানলা করতাম রাতের বেলা, ওই সময়টাতে মঙ্গল বা বুধবার, সম্ভবত বুধবারে মাঝে মাঝে লিসনার আসতেন, এবং ফ্যান্টাসি আর যে একটা স্পেশাল এপিসোড হতো ওই সময়টাতে, ওরকম একটা এপিসোডে উনি এসেছিলেন। অনেকদিন পরে SMS করলেন। মিমি নিশ্চয়ই ভালো আছেন। একটা সময় আপনি খুব ব্যাপক, মানে আমরা ভোকাবুলারি খুব স্ট্রং, একটা সময় খুব কঠিন কঠিন ইংরেজি শব্দে ভরপুর SMS করতেন, আমার এখনো মনে আছে। খুব বিশিষ্ট ইংরেজি জানা একজন বন্ধু আমার, এবং তার বেশিরভাগ শব্দ আমি নিজেও বুঝতাম না, আমার নিজের অজানা ছিল। রূপকথা শুনতে চেয়েছিলেন ওয়ারফেজে, যাই হোক একটু আগে ওয়ারফেজের একটা গান নিশ্চয়ই আপনি এনজয় করেছেন। আর ফারা আমাকে জানিয়েছেন সেটা হচ্ছে যে আরেকটা স্পেশাল এপিসোডের কথা, A to Z বিভিন্ন অক্ষর দিয়ে বিভিন্ন রকম আর্টিস্টের নাম দিয়ে আমি একটা এপিসোড করেছিলাম, যেমন এতে আয়ুব বাচ্চু আর অল্টা ব্রিজ, এরকম একটা এপিসোড আবারও করতে বলেছেন তিনি। নিশ্চয়ই আমাকে আরেকবার একটু মনে করিয়ে দেবেন, খুব শীঘ্রই নিশ্চয়ই করবো সেটা। টিয়ার্স অ্যান্ড মেমোরিজ এবং A to Z এরকম একটা তাহমিনা WB Yeats এর একটা কবিতার লাইন তুলে দিয়েছেন খুব সুন্দর। সুইট হার্ট, ডু নট লাভ টু লং, আই লাভড লং অ্যান্ড গ্রু আউট অফ ফ্যাশন লাইক অ্যান ওল্ড সং। সবাই হয়তো এর সাথে একমত হবে না। এনিওয়ান ফ্রম এনিওয়্যার আমাকে জানিয়েছেন নিকেল ব্যাকের গান শুনতে যাচ্ছেন তিনি, এবং ইনভিজিবল মনে করে চারপাশের মানুষ এরকম একটা কনফ্লিক্টে এই মুহূর্তে আছেন। আশা করছি নিজেই নিজের উত্তর খুঁজে পাবেন, এবং আমার কাছে মনে হয় যে নিজের ক্রাইসিসের উত্তর যখন নিজের ভেতর থেকে আসে, অনেক বেশি সেটা বাস্তবতা প্রসূত এবং অনেক বেশি ইফেক্টিভ হয়, কর্মক্ষম হয়। নিকেল ব্যাকের একটা গান আপনার জন্য প্লে করবো নিশ্চয়ই, এনিওয়ান ফ্রম এনিওয়্যার। বাট আপনার নাম সবসময় কেন আপনি ইনভিজিবল করে রাখছেন, ঠিক আপনার ওই ক্রাইসিসের মতোই। SMS করে নিয়মটা একটু মনে করে দিই, যদি কোনো কথা চান, নিজের কোনো ভাবনা শেয়ার করতে চান, ঠিক এই বন্ধুদের মতো আপনিও লিখতে পারেন। আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ, যেটা হচ্ছে RA স্পেস দেওয়া নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। আহসান হাবিবের একটা কবিতা এখন পড়বো, বেশ বড় একটা কবিতাটার নাম হচ্ছে আমার সন্তান। আর একবার হয়েছিলাম যে কবিতাটার পড়ার আগে কিছু ব্যক্তিগত গাঁথুনি বলবো কিনা, কিন্তু পরে চিন্তা করলাম যে সেটা আমার পক্ষে নিজেকে ধরে রাখা টাফ হয়ে যাবে, ওগুলো বললে হয়তো বেশি ইমোশনাল হয়ে যাবো। সো আমি সেটা সেই পথে না গিয়ে কবিতাটাই পড়ি, এবং পৃথিবীর সব বাবার জন্যই হতো কবিতাটা। দারুণ একটা কবিতা, আমি আজকেই ফার্স্ট পড়লাম একটু আগে গান শুনতে, এবং এখন মনে হচ্ছে যে এত ভালো একটা কবিতা আগে কেন পড়া হয়নি। সো শুনে ফেলি আমরা কবিতাটা, এবং এটা হচ্ছে যেটা বললাম আমার সন্তান বা আহসান হাবিব। তাকে কেন দুদিনেই এমন অচেনা মনে হয়, সন্ধ্যায় পড়ার ঘরে একা বসতে ভয় পেত, নিজে নিজের ছায়া দেখে কেঁপে উঠত, কনিষ্ঠকে সঙ্গী পেলে তবেই নির্ভয়ে বসত সে পড়ার ঘরে। আমার সন্তান যে আমার হাতের মুঠোয় হাত রেখে তবে নিশ্চিন্তে এপাড়া ওপাড়া ঘুরেছে, গেছে মেলায় এবং নানা প্রশ্নে ব্যতিব্যস্ত করেছে আমাকে। আজ তাকে কেন দুদিনেই এমন অচেনা মনে হয়, কোথায় বেরিয়ে যায় একা একা ব্যস্ত পায়ে, একা একা ক্লান্ত হয়ে ফেরে। তার কোথায় কি কাজ, তার কেন ক্লান্তি? যখন বাড়িতে কেন সে দুধের স্বর না পেলেও এখন একবার ক্ষুব্ধ দৃষ্টি মেলে দিয়ে তাকায় না আর মার চোখে চোখে। যা পায় তা খায় কেন মুখ বুজে, কেন সে হঠাৎ এমন উৎকর্ণ হয়ে বাইরে চোখ ফেরায়। খোকন কিছু যেন শুনতে চায়, ঘরে নয় বাইরে কিছু শুনবে বলে কান পাতে, কখনো না খেয়ে হঠাৎ বেরিয়ে যায় কোথায় কোথায়। কি ভাবনায় আমার খোকন দুদিনই এমন গম্ভীর হয়ে গেল, এমন বিষণ্ণ কেন, দীর্ণ বুক দুঃখী মানুষের মতো হাঁটে কেন, এমন বয়স্ক কেন মনে হয় আমার খোকাকে। কেন সে আমার কিছুই বলে না আর, আমাকে আমার পূর্বপুরুষের ছেঁড়া মাদুরে বসিয়ে রেখে অসহায় হেঁটে যায় একাকী এমন রাজদর্পে, এবং তখন তার রাজবেশে আহা সারা পথ এমন উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে কেন। আর তার কিশোর দেহের কি আশ্চর্য মহিমা, দু চোখে প্রজ্ঞার আগুন যেন, কণ্ঠস্বর যেন, স্বর্গীয় সংকেতে ঋদ্ধ শব্দাবলী ছড়ায় দুপাশে। দেখে মনে হয় কোনো নব পয়গম্বর যেন। আমার সন্তান যায়, হেঁটে যায়, সামনে যায়,
দেহ তার দীর্ঘতর হয়, আরো দীর্ঘ সন্তানের দেহ। পিতার গর্বিত বুক, উঁচু কাঁধ, প্রশস্ত ললাট ছাড়িয়ে সে আরো দীর্ঘতর হয়ে আমার হাতের নিশ্চিত আশ্রয় ছেড়ে ছুটে যায়। আসন্ন সন্ধ্যায় অন্ধকারে ভয় পেয়ে বুক ফাটা চিৎকারে যখন জানতে চাই এই অন্ধকারে কোথায় সে যেতে চায়, বলে সামনে যাব। সামনে কি ভয়াল অন্ধকার, বলে অন্ধকার পেরোলেই আলো। বলি তাকে, ও পথে অনেক হিংস্র জন্তুর তীক্ষ্ণ নখর তোমাকে চায়। উত্তরে খোকন নিচু হাত ঊর্ধ্বে তুলে ঘোড়ায় তলোয়ার। ও পথে নিশ্চিত মৃত্যু বলে। আমি যখন আবার অসহায় শিশুর মতোই কাঁদতে থাকি, তখন বয়স্ক কোনো পিতার কণ্ঠস্বরে খোকা বলে, মৃত্যুই জীবন। এবং সে আরও বলে, তুমি আর হাতের আড়ালে রেখো না আমার হাত, ভয়ের কাফনে জড়িয়ে রেখো না, আর অন্ধকার ছড়িয়ে রেখো না। আমার দু চোখে পিতা, তোমার চারপাশে বড় অন্ধকার, তাই সামনে যাব, আরো সামনে সূর্যোদয়ে যাব। ইতিহাস আয়োজিত সাজানো মেলায় আলোয় দাঁড়াবো বলে যখন খোকন যায় আরো দূরে, যত দূরে আমার দুর্বল দৃষ্টি চলে না, তখন কেঁদে বলি, তুই চলে গেলি অন্ধকার, অপমান, নিঃসঙ্গতা এই সব রেখে। তুই চলে গেলে খোকা, আমার কি থাকে বল। যখন কান্নায় ভেঙে পড়ি, হঠাৎ তখন সন্তানের সেই দৃষ্টি ফেরায় আমার চোখে, বলে, পিতার গৌরব। রাতের অন্ধকার এখন আমার ছবি আঁকার ক্যানভাস, তোমার চোখের আলো আমার রং। একদিন তোমাকে যে ছুঁয়েছি সেই আঙুল আমার তুলি এখন। আমি তোমার ঘুমের ছবি আঁকছি, তুমি বিলীন হয়ে শুয়ে আছো এখন আমার ছবির ভেতরে। এই ঘুম থেকে তোমাকে আমি জাগাবো না। অস্থির পৃথিবী থেকে তুলে এনে ভালোবাসার দু হাতে তোমাকে এখন আমার স্থিরতার পটে স্থাপন করে চলেছি। পৃথিবীর সব রূপসীরা আমার পাশে দাঁড়িয়ে দেখছে তোমাকে। আমি তাদের ঈর্ষা দিচ্ছি, কেননা তারা স্থিরতা পায়নি। আমি একটু পরেই শুয়ে পড়ব তোমার পাশে, তারপর একটু একটু করে প্রান্তর ভরে উঠবে ঘাসে। কালের গ্রহণ লাগা চাঁদ তখন বেরিয়ে এসে আমাদের দুজনেরই ছবি আঁকবে। যে দেখবে সে দেখবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM। শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে, এবং চলছে শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। সেখানে আরেকবার স্বাগত। সময় যখন এক্স্যাক্টলি 12:45। শুনলাম এইমাত্র যে কবিতাটা, সেটা হচ্ছে সৈয়দ শামসুল হকের খুবই আমার কাছে মনে হচ্ছে দুর্ধর্ষ একটা কবিতা, ভালোবাসার দিনে কবিতাটার নাম। আর অনেক বন্ধুই আমাকে SMS করেছেন, তবে তার আগে একটু বলে ফেলি আমরা কি গান শুনলাম। একটু আগে শুনলাম নিকেলব্যাকের একটা গান, এনিওয়ান ফ্রম এনিওয়্যার। অবশ্য রকস্টার গানটা শুধু চেয়েছিলেন নিকেলব্যাকের, আমি অন্য কোনো দিন এই গানটা শোনাবো। আজকে শুনলাম হাউ টু রিমাইন্ড মি, আর তার আগে ছিল খালিদের গাওয়া হিমালয় গানটা। আমাকে অ্যালোন গার্ল জানিয়েছেন সুখে আছে যারা, সুখে থাক তারা, রবীন্দ্রনাথের একটা গানের লাইন, এবং সেই লাইনই হচ্ছে তার ফিলোসফি, এবং এটাকে আমি সমর্থন করি। কারণ অবশ্যই যারা সুখে আছে, সুখে থাকাই ভালো। সুখে থাকার সৌভাগ্য যেহেতু সবাই পায় না, যারা আছে তাদের সেই সৌভাগ্য আরও অনেক বেশি দীর্ঘায়িত হোক, প্রসারিত হোক। আমাকে ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন বোথ লাইট অ্যান্ড শ্যাডো অ্যাট দ্য ডান্স অফ লাভ। খুব সবসময় বেশি খুবই মানে উঁচু মার্গীয় কিছু কথা বলে, আমার খুব ভালো লাগে। আমাকে একা জানিয়েছেন যে আমরা সবসময় অন্যকে বুঝতে বা চিনতে চাই, এবং আমরা কি কখনো ভেবে দেখি যে আসলে আমরা নিজেরা নিজেদের কতটা চিনি বা বুঝি। খুবই খুবই তাৎপর্যপূর্ণ প্রশ্ন আমার মনে হয় সবাই ভেবে দেখতে পারে, অবকাশ আছে যথেষ্ট ভাবনা। খিলগা শেলি, অনেক ধন্যবাদ আপু আপনাকে। এবং রফিক আজাদের কবিতা শুনতে যাচ্ছেন, যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলো। এই মুহূর্তে রফিক আজাদের কবিতা আমার আশপাশে নেই। সৈয়দ শামসুল হক আছে, হাসান হাবিব আছে, এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের কিছু আছে আর কি।
দুষ্টুমনিয়া বউবাজার থেকে জানিয়েছেন যে ক্রিস ডিবার্গের একটা গান, দারুণ একটা গান, আই নেভার নিউ লাভ কুড বি আ সাইলেন্স ইন মাই হার্ট, এই গানটা শুনতে চাচ্ছেন। মিম আমাকে জানিয়েছেন জয় গোস্বামীর কবিতার কথা। ওই যে বললাম যাদের কবিতা আমার এই মুহূর্তে সামনে আছে তারা হচ্ছেন হাসান হাবিব, সৈয়দ শামসুল হক এবং সুনীল গঙ্গোপাধ্যায়। তাদের মধ্যে থেকে হয়তো ঘুরে ফিরে পড়বো। SMS করে নিয়মটা একটু বলে দিই, যারা যে ভাইয়ারা এবং আপুরা আমাকে শুনছেন এই মুহূর্তে, যদি কোনো গান শুনতে চান, যদি কোনো কবিতা অথবা নিজের যে কোনো ভাবনা অনুভূতি শেয়ার করতে চান, কাউকে কিছু ডেডিকেট করতে চান, আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। বহুদূরে নিশ্চয়ই পাঠাতে হবে না, কারণ এই নাম্বারটা আপনার কাছেরই একটা নাম্বার এবং এই নাম্বারটা এবং এই মানুষটা, এই বন্ধুটা আপনার কাছেরই একজন। আপনাকে বহুদূর যেতে হবে না, বলতে হবে না আর কত দূর। সাতশো 51তম আনন্দটি পেয়েছি সেদিন, যখন বিকেলবেলা মেঘ এসে ঝুঁকে পড়েছিল গোলাপ বাগানে এবং তোমার পায়ে ফুটে গেল লক্ষ্মী ছাড়া কাটা। তখন বাতাসে ছিল বিহ্বলতা, তখন আকাশে ছিল কৃষ্ণকান্তি আলো, ছিল না রঙের কোলাহল, ছিল না নিষেধ, অতটুকু ওষ্ঠ থেকে অতখানি হাসির ফোয়ারা মন্দিরের ভাস্কর্যকে ম্লান করে নতুন দৃশ্যটি। এরপরই বৃষ্টি আসে 752 সঙ্গে নিয়ে, করমচা রঙের হাত, চিবুকের রেখা, চোখে চোখ, গোলাপ সৌরভ মেশা প্রতিটি নিঃশ্বাস যত্ন নিয়ে রাখার মতো। সম্প্রতি উল্টানো পদতলে এত মায়া, বায়ুধায় 949 দিকে। নগ্ন প্রকৃতির এত কাছাকাছি আর কখনো আসেনি মনে হয়। জীবন্ত কাটার কাছে হেরে যায় গোপন ঈশ্বর, রূপের সহস্র ছবি বা আনন্দ একটি শরীরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে ইরাজকে আরেকবার এবং শুনছেন শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। শুনছিলাম একটু আগে যে কবিতাটা, এই কবিতাটা আমি অনেক আগে একবার পড়েছিলাম, বহুদিন আগে। আমার কাছে মনে হয় প্রিয় কোনো গান যেমন অনেকবার শোনা যায়, কবিতাও কিন্তু একাধিকবার শোনা যায় অবশ্যই। এটা হচ্ছে সুনীলের আরেকটা কবিতা, সেদিন বিকেলবেলা, এবং খুব ইন্টারেস্টিং লাগে আমার কাছে যে 751তম আনন্দটি পেয়েছি সেদিন, যখন বিকেলবেলা মেঘ এসে ঝুঁকে পড়েছিল গোলাপ আর তোমার পায়ে ফুটে গেল লক্ষ্মী ছাড়া কাটা। এবং এরপরই বৃষ্টি আসে 752 সঙ্গে নিয়ে, আনন্দ গুনে গুনে রাখা হচ্ছে 751 পরে 752, করমচা রঙের হাত, চিবুকের রেখা। এবং সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে যেটা মনে হচ্ছে, 752 নম্বর আনন্দের পরে এই বৃষ্টি আসলো, করমচা রঙের হাত, চিবুকের রেখা, গোলাপের সৌরভ মেশালো প্রতিটা নিঃশ্বাস। এরপরেই বায়ু চলে গেল 949 দিকে। 752 থেকে 949 মানে 197টা আনন্দ কিন্তু এর মধ্যেই হয়ে গেল। এতগুলো তীব্র আনন্দ কে দিল এত অল্প সময়ের মধ্যে? কে দিতে পারে একজন ছাড়া? খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে আমার কাছে এই বিষয়টা। জীবন্ত কাটার কাছে হেরে যায় গোপন ঈশ্বর, আরেকটা সুন্দর লাইন। সে যাই হোক, আমার আরও অনেক বন্ধুরা অপেক্ষা করছেন এই মুহূর্তে, অনেক কথাই হয়তো তারা লিখেছেন। তবে তার আগে একটু বলে নেই, একটু আগে কি শুনলাম আমরা? প্রথমে ছিল তাহসানের একটা গান কত দূর, এবং তারপর একটা রবীন্দ্রসঙ্গীত শিরোনামহীনের কম্পোজিশনে তুমি কি কে বলি ছবি শুধু পটে লেখা। এটা আমার সবচেয়ে প্রিয় রবীন্দ্রসঙ্গীতগুলোর একটা, তুমি কি কে বলি ছবি। অদ্ভুত সুন্দর লিরিক্স এবং সুরটাও অসাধারণ, আমার কাছে ভয়াবহ সুন্দর লাগে গানটা। আর একটা ইন্টারেস্টিং ঘটনাও আছে গানটা নিয়ে, সেটা হচ্ছে যে এই প্রথম 2 লাইন অনেক আগে থেকেই জানতাম যে তুমি কি কেবলই ছবি শুধু পটে লেখা। পরের লাইনগুলো আমি জানতাম না। কোনো একটা সময়, এটা হচ্ছে বোধহয় এখন থেকে প্রায় 9-10 বছর বা 10-11 বছর আগে, একদিন একটা ফাস্ট ফুডে খেতে গেছি আমি দুপুরবেলায়, এবং তখন দেখলাম এখন মানে ফাস্ট ফুড এরকম জিনিস সাধারণত খুব একটা দেখা যায় না, এবং ওই দোকানটা এখন আর নেই। যে টেবিলে আমি বসেছিলাম ওই টেবিলের পাশে খুব সুন্দর একটা ডিজাইন করে একটা মানে পোস্টারের মতো খুব সুন্দর করে বাঁধানো, এবং ওর ভেতরে এই কবিতার লাইনগুলো, এই গানের লাইনগুলো লেখা, তুমি কি কে বলি ছবি। এবং এই অনেক পুরো ইয়েটাই সেখানে লাইন, সবগুলো লাইনই সেখানে ছিল, এবং তখন মুগ্ধ হয়ে খেতে খেতে দেখলাম কি অদ্ভুত সুন্দর লাইন, এবং সেদিনই আসলে পুরোটার প্রেমে পড়ে গেলাম, এবং সেই প্রেম এখনও অটুট। তুমি কি কে বলি ছবি। SMS পাঠিয়েছেন আমাকে যে বন্ধু, তিনি হচ্ছেন রনি নামের একজন বন্ধু, ফার্মগেট থেকে কবিতা লিখছেন তিনি, এবং তার কবিতা চর্চার আরও শুভকামনা জানাচ্ছি, এবং লিখেছেন যে একদিন বই বের হবে তার, সেদিন যেন আমি সেই বই থেকে তার লেখা কোনো একটা কবিতা আমার সাথে পড়ি। অবশ্যই ভাইয়া, আমি ধন্য হলাম যে আমাকে আমার মতো একজন ব্যর্থ আবৃত্তিকার দিয়ে আপনি কবিতা পড়াতে চান। অবশ্যই পড়বো, পরম সৌভাগ্যের বিষয়, এবং অল দ্য বেস্ট আপনার কাব্যচর্চার জন্য। জাকিয়া সুনীলের কবিতা শুনতে চাচ্ছেন পাহাড় চূড়া, চেষ্টা করবো আপু।
তাহমিনা লিখেছেন, মানুষের মন বিক্ষিপ্ত, তাই তো আমাদের আলো আকাশের বিক্ষিপ্ত হয়ে, তাই তো মনের আলো আকাশে বিক্ষিপ্ত হয়ে কখনো নীল, কালো, ধূসর, গোধূলি রং বা রঙহীন হয়ে ধরা দেয় জীবনে। সুন্দর কথা। সে যাই হোক, যদি এখন আপনি কিছু লিখতে চান, যদি কোনো গান শুনতে চান, যদি নিজের কোনো ভাবনা শেয়ার করতে চান, আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। চট্টগ্রাম অঞ্চলের একটা আঞ্চলিক গান শুনবো সন্দীপনের কণ্ঠে। আমার খুব ভালো লাগে গানটা, যদি সুন্দর একখান মুখ পাইতাম। নাস্তিকেরা তোমায় মানে না নারী, দীর্ঘ ইকারের মতো তুমি চুল মেলে বিপ্লবের শত্রু হয়ে আছো। এমনকি অদৃশ্য তুমি বহু চোখে, কত লোক নামই শোনেনি। যেমন জলের মধ্যে মিশে থাকে জল রঙ, তারা চেনে প্রেমিকা বা সহোদরা, জননী বা জায়া, দুধের দোকানের মেয়ে, কিংবা যারা নাচে গায়, রান্নাঘরে ঘামে, শিশুকোলে চৌরাস্তায় বাড়ায় কঙ্কাল হাত, ফ্রক কিংবা শাড়ি পরে দুঃখের স্কুলে যায়, মিস্ত্রির পাশে থেকে সিমেন্টে মেশায় কান্না, কৌটো হাতে পরমার্থ চাঁদা তোলে, কৃষকের পান্তা ভাত পৌঁছে দেয় সূর্য ক্রুব্ধ হলে, শিওরের কাছে রেখে উপন্যাস দুপুরে ঘুমোয়। এরা সব ঠিকঠাক আছে, এদের সবাই চেনে, শয়নে শরীরে দুঃখ বা সুখের দিনে অচিন সঙ্গিনী। কিন্তু নারী সে কোথায়? 40 শতাব্দী ধরে অবক্ষয়ী কবিদল যাকে নিয়ে এমন মেতেছে, সে কোথায়? সে কোথায়? দীর্ঘ ইকারের মতো চুল মেলে সে কোথায় দাঁড়িয়ে রয়েছে? এ ভিড়ে কেমন গোপন থাকো তুমি, যেমন জলের মধ্যে মিশে থাকে জল রং আলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM, শুনছেন ইরাজকে আরেকবার এবং সবাইকে আরেকবার স্বাগত ড্রিমস অ্যাভিনিউতে শুক্রবার রাতের বিশেষ আয়োজনে। শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে, তার আগে কবিতার কথাটা বলিনি, মাত্র যে কবিতাটা শুনলাম এটা হচ্ছে শুনলে খুব ইন্টারেস্টিং একটা কবিতা। নারী হচ্ছে যার নাম। আসলে আমরা নারীকে অনেক 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 শুধু নারীর কথা প্রচুর বলি, নারীকে আমরা দেখি, ভাবি, অনুভব করি, চিনি, কিন্তু সুনীল যেটা বলেছেন সেটা হচ্ছে যে মানে জলের মধ্যে মিশে থাকলেও যেমন জল রং আলো সবসময় চেনা যায় না, তেমনি আমরা অনেক রকম নারীকে চিনি, অনেক রকম, যেমন প্রেমিকা, সহোদরা, জননী, জায়া, দুধের দোকানের মেয়ে, কিংবা যারা নাচে গায়, রান্নাঘরে ঘামে, শিশু কোলে চৌরাস্তায় বাড়ায় কঙ্কাল হাত, ফ্রক কিংবা শাড়ি পরে দুঃখের স্কুলে যায়, মিস্ত্রির পাশে থেকে সিমেন্টে মেশায় কান্না, কৌটো হাতে পরমার্থ চাঁদা তোলে, কৃষকের পান্তা ভাত পৌঁছে দেয় সূর্য ক্রুব্ধ হলে, শিয়রের কাছে রেখে উপন্যাস দুপুরে ঘুমোয়। এদের আমরা সবাই চিনি, কিন্তু নারী সে কোথায়? সবসময় কি তার বিভিন্ন রকম অবয়বে বা অনেক রকম রূপে, অনেক রকম চেহারায় আমরা তাকে পেয়ে অভ্যস্ত, চেয়ে অভ্যস্ত, সেভাবে আমরা চেয়েও থাকি, পেয়েও থাকি, এবং আমরা হয়তো তৃপ্তির নিঃশ্বাস ফেলি অথবা হয়তো অতৃপ্তির হাহাকার তুলি। কিন্তু সে হয়তো অনেক রূপে, অনেক ফর্মে, নানা ফরমেশনে, নানা ফরম্যাটে, কিন্তু সত্যিকারের নারী বা তার নারীত্ব বা তার সত্তা, তাকে কতটুকু আমরা চিনি বা চিনতে চাই বা বুঝতে চাই বা বুঝতে পারি? এরকম একটা বেশ ক্রান্তির প্রশ্ন তুলেছেন সুনীল গঙ্গোপাধ্যায় তার নারী কবিতায়, এবং আমরা সেই প্রশ্নের ক্রান্তির প্রশ্ন রেখে কিছু SMS এর দিকে এবার ধাবিত হই। আচ্ছা, তার আগে আমরা গানগুলো একটু বলি। একটু আগে যে গানটা শুনছিলাম সেটা হচ্ছে ফিডব্যাকের গান, চিঠি, এবং আমার কাছে মনে হয় যে এখন চিঠি লেখার অভ্যেসটা আসলে তেমন নেই, চলে গেছে, এবং এখন হচ্ছে ডিজিটাল যুগের সব SMS কিংবা মেইল অথবা ফেসবুক অথবা সোশ্যাল কমিউনিকেশনস। কিন্তু একটা সময় ছিল যখন চিঠি ছিল আসলে ভাবের হয়তো কিছুটা টুকটাক লাইন ফোন, এবং সাথে সেই নীল খামের চিঠি। এবং আমার কাছে মনে হয় যে আমার এখনো মনে আছে যে আর্লি 90s-এ বড় ভাইদেরকে শুনতাম, এবং প্রচুর আশপাশের অনেককেই শুনতাম, এবং পেপার পত্রিকাতেও লেখালেখি হতো যে আসলে অনেক বিরোহী যুবকের বা তরুণের দীর্ঘশ্বাস চিহ্ন না পেয়ে, এবং এই ফিডব্যাকের এই গানের লাইনগুলো দিয়ে তারা আসলে একটা সান্ত্বনা খুঁজতেন যে আচ্ছা, তোমার চিঠি যদি না আসে, হায় ভেবে নেব ডাক পিয়নের অসুখ হয়েছে। সে যাই হোক, আমাকে লিখেছেন বেশ কিছু বন্ধু, তার মধ্যে শেলি আমাকে লিখেছিলেন নেক্সটে যদি কখনো আবৃত্তি করি শক্তি চট্টোপাধ্যায় অথবা আশুতোষ মুখোপাধ্যায়ের কবিতা পড়ার জন্য। ধন্যবাদ শেলি সাজেশনের জন্য। আর
একটা ইন্টারেস্টিং জিনিস, এখন পর্যন্ত আমি কখনো সুধীন্দ্রনাথ দত্তের কবিতার রিকোয়েস্ট কখনো পাইনি। আমি আশা করছি খুব তাড়াতাড়ি হয়তো কোনো একটা শোতে পড়বো। উনিও বেশ ইন্টারেস্টিং একজন কবি, সুধীন্দ্রনাথ দত্ত। শেষ বয়সে অবশ্য কিছুটা মনোবিকৃতিতে ভুগেছিলেন এবং তার মধ্যেও আবার কবিতা লিখেছিলেন অবশ্য। সে যদি আমাকে কবিতা নিয়ে লিখেছিলেন যে তার জীবনের একটা অংশ এবং তার আবৃত্তি বেশ বিষয়টা বেশ তার ভালো লাগে, আর সে যদি নামটার মধ্যেও কিন্তু একটা কাব্যময়তা আছে, সো কবিতা ভালো লাগাটাই স্বাভাবিক। স্মৃতি আমাকে মহাখালী থেকে জানিয়েছেন যে অনেক পুরনো বন্ধু, ওয়েলকাম ব্যাক অনেকদিন পরে। জেসি জেনি যেটা আমাকে লিখেছিল সেটা অনেক পড়লে এরকম ইচ্ছা অনেকেই প্রকাশ করবেন এবং আমার জন্য সেটা খুব ক্ষতিকারক হবে বিষয়টা। আর আপাতত SMS পড়ে না, যদি কেউ কোনো গান কবিতার কথা লিখতে চান অথবা কোনো নিজের মনের ভাবনার কথা আমার সাথে শেয়ার করতে চান নানা রঙে বর্ণে অনুষঙ্গে, অবশ্যই লিখবেন। প্রথমে আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম ধাম এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন। যে নাম্বার সেটা হচ্ছে 6969। পরপর দুটো গান শুনবো। প্রথমটা হচ্ছে অনেক পুরোনো দিনের একটা গান, এটা হচ্ছে কমল দাশগুপ্তের সুর করা, যার কথা আমি অনেকবার বলেছি অনেকভাবে এবং অনেক ব্যঞ্জনায় উৎপ্রেক্ষা দিয়ে অনেক উপমা দিয়ে যে আমার অসম্ভব প্রিয় একজন সুরকার কমল দাশগুপ্ত। তার কম্পোজিশনে যে গানটা আমরা সেটা শুনবো শাফিন আহমেদের কণ্ঠে, তার সুযোগ্য সন্তান হতে। এবং এর পরের গানটা হচ্ছে অবশ্য মাইলসেরই গান, শাফিন আহমেদের এবং তার গ্রুপের নিজস্ব মৌলিক কম্পোজিশন। কিন্তু দুটো গানের মধ্যে একটা মিল আছে, সেটা হচ্ছে যে এত বছর সম্ভবত যদি আমি কালের হিসাবে করি 80-90 বছর ব্যবধান দুটো গানের মধ্যে, কিন্তু গানের লিরিক্সটাতে একটা অদ্ভুত মিল আছে। মনে হয় যেন একই লিরিসিস্টের লেখা এবং বেশ ভালো রকম মিল। এবং সুরটাতেও একটা কিছুটা তাল্লয়ের পার্থক্য থাকলেও একটা মনে হচ্ছে যে কিছুটা তার মধ্যে একটা অদৃশ্য, যে জলের ভেতর যেমন মিশে থাকে জল রং ওরকম একটু আগে লাইনের মতো কিছুটা সাদৃশ্য অবশ্যই আছে। আশা করছি ভালো লাগবে। এই এত দীর্ঘ সময়ের ব্যবধানের পিতা এবং পুত্রজিশন, আশা করছি সাথী থাকবেন। একটু পরে ফিরছি আপনাদের জন্য আবার। এক এক সময় মনে হয় বেঁচে থেকে আর লাভ নেই। এক এক সময় মনে হয় পৃথিবীটাকে দেখে যাব শেষ পর্যন্ত। এক এক সময় মানুষের উপর রেগে উঠি, অথচ ভালোবাসা তো কাউকে দিতে হবে। জন্তু জানোয়ার গাছপালাদের আমি ওসব দিতে পারি না। এক এক সময় ইচ্ছে হয় সবকিছু ভেঙে চুরে লণ্ডভণ্ড করে ফেলি। আবার কোনো কোনো বিরল মুহূর্তে ইচ্ছে হয় কিছু একটা তৈরি করে গেলে মন্দ হয় না। হঠাৎ কখনো দেখতে পাই সহস্র চোখ মেলে তাকিয়ে আছে সুন্দর, কেউ যেন ডেকে বলছে, এসো এসো, কতক্ষণ ধরে বসে আছি তোমার জন্য। মনে পড়ে বন্ধুদের মুখ, যারা শত্রু হতেও তো পারত। মনে পড়ে হালকা শত্রুদের, যারাও হয়তো কখনো আবার বন্ধু হবে। নদীর কিনারে গিয়ে মনে পড়ে নদীর চেয়ে উত্তাল সুগভীর নারীকে। সন্ধ্যের আকাশ কি অকপট, বাতাসে কোন মিথ্যে নেই। তখন খুব আস্তে ফিসফিস করে প্রায় নিজেরই কানে কানে বলি, একটা মানুষ জন্ম পাওয়া গেল, নেহাত অজটিল কাটল না। সো ফ্রেন্ডস, আমার সব জটিল এবং অজটিল বন্ধুদের আরেকবার স্বাগত জানাচ্ছি রেডিও আমার 88.4 FM এ শুক্রবার রাতে বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউতে। এবং আপনার সেখানে একজন বন্ধু এই মুহূর্তে হটসিটে আছেন, তার নাম হচ্ছে ইরাজ এবং আপনারই জন্য বসে আছে। আরেকবার আমাকে সাথে নিন কিছুক্ষণের জন্য, রাত 2টো পর্যন্ত আপনার সাথে আছি আমি। সুনীলের একটা কবিতা শুনলাম, এটা হচ্ছে আগেও পড়েছিলাম, নিজের কানে কানে কবিতাটার নাম। একটু আগে যে গানগুলো শুনলাম, প্রথমটা ছিল কমল দাশগুপ্তের সুর করা, শাফিন আহমেদের কণ্ঠে শুনলাম, পুরোনো দিনে একটা গান কণ্ঠে আমার। তারপর এটা ছিল মাইলসের গান, এ তো নয় গান আমার প্রিয়। কিছু বন্ধু আমাকে SMS পাঠিয়ে যাচ্ছেন অবিরত, এবং ব্লু নাইটিঙ্গেল আরেকটা সুন্দর কথা লিখেছেন, সেটা হচ্ছে যে লাভার্স ডোন্ট ফাইনালি মিট সামওয়্যার, দে আর ইন ইচ আদার অল অ্যালোং। ভালোবাসার যুগলের আসলে কখনো কোথাও দেখা হয় না, কারণ হচ্ছে তারা আসলে একে অপরের মধ্যেই থাকে সবসময়। খুবই ভাবিয়ে তোলার মতো কথা। একজন বন্ধু নাম লিখেন, ঠিকানা শুধু লিখেছেন আজকের শেষ গানটা জেমসের হতে পারে, কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। এই গানটা না হলেও কোনো একটা গান হতে পারে আজকের দিনের শেষ গান প্লেলিস্টের। আবির আমাকে জানিয়েছেন যে কোনো একটা গানের কথা সম্ভবত লিখেছেন, আমি জানি না। আরেকটা SMS করেছিলেন কিনা আমি পাইনি, গানের পেছনের ঘটনাটা একটু বিস্তারিত আমাকে লিখে পাঠালে আমি সেটা অনেক হয়তো শেয়ার করতে পারবো ভাইয়া। আর যারা এখনও গান শুনতে চান কিংবা নিজের কোনো ভাবনা বিলাসের কথা আমাকে বলতে চান, ভাবনার অনুরণে আমাকে অনুরণিত করতে চান, সেই সাথে সব বন্ধুকে নিশ্চয়ই লিখে পাঠাবেন। প্রথমে লিখবেন রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা।
আর লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। যে গানটা এখন শুনবো সেটা হচ্ছে, গানটার নাম হচ্ছে লাভ সং, ব্যান্ডের নাম হচ্ছে 311, আর যে সিনেমার এটা গান সেটা হচ্ছে 51st Dates। একটু পরে ফিরছি, সাথে থাকুন। আমার সমস্ত ভাবনা যখন তোমাকে ছোঁয়, আমার সমস্ত উপলব্ধি যখন তোমার আত্মাকে স্পর্শ করে, আমার সমস্ত বোধ যখন তোমার বোধিতে নিমজ্জিত হয়, তখন আমার প্রাণের গভীর থেকে স্বতঃস্ফূর্ত মোহন মন্ত্রের মতো উচ্চারিত হয় একটি অত্যন্ত সহজ শব্দ, আকাশ। আমি শব্দটিকে ক্রমাগত উচ্চারণ করি। জানি না কেন এই শব্দটি শুধু এত বারবার ঘুরে ঘুরে আসে। জানি না কি পেয়েছে সে আমার ভিতরে। আমি লক্ষ্য করেছি আকাশ শব্দটি উচ্চারিত হওয়ার পরে আমার ভিতরে আর কোনো কষ্টই অবশিষ্ট থাকে না। যেন যুদ্ধের স্মৃতি বিজড়িত বুলেটের মতো আমার বুকের ভিতরে গেঁথেছিল এই যন্ত্রণাক্ত আকাশ শব্দটি। তোমার আমার মাঝে আছে এরকম অনেক আকাশ। আমি ব্যর্থ প্রেমিকের মতো মুগ্ধ মূর্খ চোখে কেবল তাকিয়ে থাকি আকাশের দিকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন আজকে শুনছেন ড্রিমস অ্যাভিনিউ এবং আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। আরেকবার সবাইকে স্বাগত। যখন সময় 1:42 শুনলাম নির্মলেন্দু গুণের একটা কবিতা, যার নাম হচ্ছে কবিতাটার নাম হচ্ছে আকাশ। একটু আগে শুনলাম ব্ল্যাকের একটা গান মিথ্যা, এবং তার আগে ছিল 311 এর গান লাভ সং। এবং অনেক বন্ধু আছেন, তাদের কাছে একটু ঘুরে আসি। রাশেদ লিখেছিলেন কবিতার কথা, ভালো লেগেছে। ময়না আমাকে কাংরাঙ্গীর চর থেকে জানিয়েছেন, খুব সুইট SMS তার কোনো প্রিয় মানুষের জন্য। খিলগা থেকে SMS করেছিলেন পরিস্বপ্ন ছায়া, এবং আরও অনেকেই। আপাতত না পড়ছি। আজিমপুর থেকে তাজরিয়ান লিখেছিলেন ইউনিভার্সিটির ভ্যাকেশনে কোথাও কোথাও ঘুরতে যাচ্ছেন। অল দ্য বেস্ট ফর ইউ তাজরিয়ান। এবং এই মুহূর্তে আমি আর কোনো SMS আপাতত পড়ছি না। পরে গানে চলে যাবার আগে SMS করার নিয়মটা একটু বলি। প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো, এবং এখানে 3জন আর্টিস্ট আছেন, সমলতা আচার্য, কবির সুমন এবং অঞ্জন দত্ত। গানটা হচ্ছে জাগরণে যায় বিভাবরী। সরি, 2জন আর্টিস্ট আছেন, সমলতা এবং কবির সুমন। একটু পরেই ফিরছি, সাথে থাকুন। হবে না, এটা হচ্ছে লালনের গান, অবশ্যই অনেক বিখ্যাত গান। লালন ব্যান্ডের কম্পোজিশনে শুনলাম, তাই আমিও এই গান ইন্সপায়ার্ড হয়ে সময় যাওয়ার আগে ঝটপট আরেকটা গান শুনে ফেলি। ওকে, গানটা শুনে একটু পরে সাথেই থাকুন। একটু পরে ফিরছি। গানটা হচ্ছে সঞ্জীব চৌধুরী গান, কোথাও বাসি বাজছিল। দুর্দান্ত একটা গান। আমার ছিল বন্ধ কপাট, অন্ধ চোখে রাত ছিল। আমার ছিল বন্ধ কপাট, অন্ধ চোখে রাত ছিল। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন, মেবি ফর দ্য লাস্ট টাইম টুনাইট। শুনছেন ইরাজকে এখনও, এবং ড্রিমস অ্যাভিনিউ চলছে রেডিও আমার 88.4 FM এ। শুনছিলাম সঞ্জীব চৌধুরী গান, কোথাও বাস ছিল, এবং হাওয়ারা খুব হাসছিল। আমার ছিল বন্ধ কপাট, অন্ধ চোখে রাত ছিল। দারুণ লিরিক্স, দারুণ গান, অ্যান্ড দ্যাট ওয়াজ গ্রেট সঞ্জীব দা। সময় একেবারেই বাকি নেই। যারা আজকে সাথে ছিলেন, SMS করেছেন, করেননি, এবং ভালোবেসেছেন, ঘৃণা করেছেন, সবাইকে জানাচ্ছি আমার ভালোবাসা। নিশ্চয়ই ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আপনাদের দয়া অবশ্যই আগামী সপ্তাহে আবার হট সিটে থাকবো, আর একটু ডিস্টার্ব করবো নিশ্চয়ই। সেই সুযোগ আমাকে দেবেন আশা করছি সামনের সপ্তাহেও। আর প্রথম লাস্টের গানটা এক বন্ধু লিখেছিলেন যে জেমসের গান হতে পারে আজকে প্লেলিস্টের লাস্ট গান। আমি বলেছিলাম যে কোন গানটা জানি না, তবে জেমস দিয়ে আজকে শেষ করবো। প্রথমে ভেবেছিলাম যে তবে বন্ধু নৌকা ভেড়াও, এই গানটা দিয়ে মানে শেষ গান হিসেবে এটা বেশ আইডিয়াল। শেষ পর্যন্ত আরেকটা গানের কথা বেশ মনে হচ্ছিল, এবং ওই গানটা আমার খুব প্রিয় একটা গান, কোনো একটা বিচিত্র কারণে আমি নিজেও জানি না, সেই গানটাই প্লে করছি। গানটা হচ্ছে, গানটা নিয়ে অবশ্য অনেক রকম কথাবার্তা চালু আছে, কেউ পছন্দ করেন, কেউ একেবারেই করেন না, কিন্তু আমার কাছে গানটা বেশ লাগে। একেবারেই অন্যরকম রঙের এবং ভঙ্গিমার একটা গান। আমার কাছে মনে হয় যে নগর বাউলের একেবারেই ব্যতিক্রমধর্মী একটা গান। এবং আচ্ছা, গানটার নাম হচ্ছে বিজলি, অবশ্যই এর মধ্যে বুঝে গেছেন সবাই। মানে আমার কাছে মনে হয় যে একেবারে মানে নেশাতুর হয়ে, মানে মাতাল এক প্রেমিকের বীরের সঙ্গীত।
হৃদয় নিংড়ানো কিছু একেবারে সহজভাবে উঠে আসা কিছু কথা, যেখানে আসলে কোনো ভনিতা করে ঘুরিয়ে পেঁচিয়ে এমন কিছু বলা যায়নি। বিরহের তোড়ে মানে উত্তাল উন্মনা হয়ে একেবারে সহজভাবেই কথাগুলো বেরিয়ে এসেছে, যেখানে আসলে তীব্রতা প্রচণ্ড, হয়তো কথাগুলো সহজ এবং বেশ অন্যরকম একটা জলসা ফ্লেভার আছে গানটার মধ্যে। সো আই রিয়েলি লাভ দিস সং। এটা দিয়ে শেষ করছি বিজলি গানটা শুনে, এবং আশা করছি রাতটা ভালোবাসার বিজলিতে মুখর কাটুক, শুধু আজকে রাতটা না, সমগ্র জীবনটা। শুভরাত্রি।